প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছি আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের অনুষ্ঠানের পুরোটা অংশ জুড়েই থাকছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাফল্য ব্যর্থতা নিয়ে। ইদানিংকালে ঢাকা মোহামেডানের সাফল্য বলতে একদম নেই। কেন নেই? আর আমরা সেসব বিষয়ে কথা বলবো। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক সময়ের জাদ্রেল ক্রীড়া সংগঠক ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক গভর্নিং বডির সদস্য সচিব জনাব মনিরুল হক চৌধুরী। জনাব মনিরুল হক চৌধুরী, আপনাকে গ্যালারি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা ছোটোবেলায় শুনেছি যে আপনি এমন একজন ক্রীড়া সংগঠক ছিলেন যে মোহামেডান অন্তঃপ্রাণ একটা ক্রীড়া সংগঠক, যিনি নাকি বলা হয় যে স্ত্রীর গহনা বিক্রি করে ক্লাব চালিয়েছেন, শোনা যায়, আমি সত্যি মিথ্যা জানি না আপনার ক্ষেত্রে। তো সেই ক্লাবটি এখন অনেক দিন হলো সাফল্য পাচ্ছে না। তো মোহামেডান ক্লাবের একজন প্রবীণ ক্রীড়া সংগঠক হিসেবে এটাকে আপনারা কীভাবে দেখেন? দেখুন, মোহামেডান ক্লাব একটি শুধু ক্লাব নয়। মোহামেডান ক্লাব একটি ইতিহাস, একটি ঐতিহ্য, একটি সংস্কৃতি, একটি পরিবার, একটি পক্ষ, একটি রং। এই উপমহাদেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান ক্লাবের সৃষ্টির পেছনে শুধুমাত্র ক্রীড়া প্রমোট করেই ছিল না, তাতে দেশের তৎকালীন রাজনৈতিক অবস্থার সাথে জড়িত ছিল। স্বাধীনতার পর বা পাকিস্তান সৃষ্টির পর ঢাকা মোহামেডান ক্লাব যখন স্থাপিত হয়, তখনও কিছু ক্রীড়া সংগঠক এই ক্লাবটাকে একই মানুষের নিয়ে গড়ে তুলেছিলেন। তখন কুমিল্লার সর্বজন শ্রদ্ধ মানুষ, প্রকৌশলীদের অত্যাধিক সম্মানের পাত্র মরহুম জনাব মইনুল ইসলাম মোহামেডান ক্লাবের দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে ক্লাব পূর্ব পাকিস্তানের ক্রীড়ার ইতিহাসে বিরাট ভূমিকা রাখতে শুরু করে এবং একটা ঐতিহাসিক কারণে আমরাও মোহামেডান ক্লাবের সমর্থক আমি হয়ে যাই। সেই কারণ ছিল, পাকিস্তান আমলে এই দেশের বিরুদ্ধে শোষণ বঞ্চনার প্রতিকারের প্রশ্নে যারা আন্দোলনরত ছিলেন, তাদের অনেকেই মোহামেডান ক্লাবের সাথে জড়িত সম্পৃক্ত ছিলেন। সেই মোহামেডান ক্লাব স্বাধীনতার পরবর্তী পর্যায়েও তার ধারা অব্যাহত রাখে। সৃষ্টির পর থেকে সেই ক্যালকাটা মোহামেডান ধরেন, এইটা ধরেন, একটা এন্ড তারা সব সময় হেফাজত করেছে। কোনো সময় চ্যাম্পিয়ন হয়েছে, কোনো সময় রানার্স আপ হয়েছে, প্রতিপক্ষ বদল হয়েছে, কিন্তু মোহামেডান ক্লাব ছিল টিল ভেরি রিসেন্ট পিরিয়ডস। আমি খুব একটা নামি দামি খেলোয়াড় ছিলাম না, কিন্তু খেলার ভক্ত ছিলাম। ছাত্র জীবনেও খেলা সুসংগঠিত করতাম, করার চেষ্টা করতাম। বিশ্ববিদ্যালয় জীবনেও তাই। রাজনীতিতে সক্রিয় থাকলেও আমার ইন্টিগ্রাল পার্ট ছিল। ৭৪-৭৫-এর দিকে আমি যখন ছাত্রলীগের 73 পরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, নিয়মিত আমি গ্যালারিতে খেলা দেখি। মোহামেডান ক্লাবের তৎকালীন কর্মকর্তা মরহুম গজনবী এটা জানতেন। তারা একজন লোক চাইছিলেন যে মোহামেডান ক্লাবকে ফুটবল ফেডারেশনে এই অঙ্গনে রিপ্রেজেন্ট করবে। আমাকে ডেকে নিয়ে মোহামেডান ক্লাবের এই দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানালেন 73-তে 74-এ। আমি তখন লীগ কমিটির মোহামেডান ক্লাবের প্রতিনিধিত্ব শুরু করি। সেটা আমার ক্রীড়া সংগঠকের আনুষ্ঠানিক যাত্রা শুরু।
বিরাট ক্লাব, বিরাট ইতিহাস। আমার দায়িত্ব ছিল মোহামেডান যাতে সুবিচার ফেডারেশনে পায় এটা এনশিওর করা, আইনগত দিকটা দেখা। ৭৫-এ বঙ্গবন্ধু দুঃখজনক তিরোধানের পরে সরকার পরিবর্তনের পরে মোহামেডান ক্লাবের তৎকালীন আমার জানা মতে বিশাল ব্যক্তিত্ব, যাকে আমি পিতার চেয়েও বেশি শ্রদ্ধা করি, জনাব মনিরুল ইসলাম সাহেব দেশ থেকে বাধ্য হন। আমার বয়স তখন 25-এর কোটায়, ব্যবসাও ঠিক মতো শুরু করিনি, নিজের পরিবার কি করে চলবে তাও জানতাম না। ছাত্রলীগের সভাপতিদের তখন বা ছাত্র রাজনীতিকদের তখন ব্যবসা করার কোনো বিধান ছিল না। সেই অসহায় অবস্থায় একদিন মনিরুল ইসলাম সাহেব ডেকে আমাকে, ওনাকে আমি চাচা ডাকতাম, ওনার বড় ছেলে আবার আমার কেমিস্ট্রিতে ক্লাসমেট ছিল, আমরা সবাই কেমিস্ট্রির ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে। উনি আবার কুমিল্লা সমিতির সভাপতি ছিল। আমার বাড়িও কুমিল্লার কারণে বহুবিধ সম্পর্ক ছিল, ওনার বাড়িতে আমি ভাতও খেয়েছি, আমার বন্ধু আমার ক্লাসমেট হওয়ার কারণে। একদিন উনি ডেকে বললেন, আমি দেশ থেকে বাধ্য হচ্ছি, মোহামেডান ক্লাব কাউকে দিয়ে যেতে পারলেন, তোমার কাছে দিয়ে গেলাম, তোমার বয়স কম, আমি জানি এটা নিরাপদ থাকবে। সেই শুরু। টাকা পাবো কোথায়, কোনো কথা উনি জবাব দিতে পারলেন না। মোহামেডান ক্লাবের ব্যাংক অ্যাকাউন্ট একটা ছিল, কোনো টাকা ছিল না। মোহামেডান ক্লাবের কোনো লিখিত গঠনতন্ত্র ছিল না। এর পরবর্তী পর্যায়ে মোহামেডান ক্লাবের গঠনতন্ত্র, সাব কমিটিজ গঠন, দ্বিস্তর বিস্তর কমিটি গঠন, এগুলো সবগুলোই আমি এবং আমার জেনারেশনে আরও কিছু লোকের আগমন ঘটে। তার মধ্যে জনাব আকমল হোসেন, যে ফুটবল ফেডারেশন আমার জুনিয়র, ছাত্র জীবনেও জুনিয়র, পরে আকমল ভাই কি ৭৪ সালের পরপরই মোহামেডানের সাথে সম্পৃক্ত? রিয়াজত আলী বাচ্চু, আফতাব মরহুম যে মোহামেডান ক্লাবের সেক্রেটারি হয়েছিল মানিকগঞ্জের। এরপরে আমরা আবার উদ্যোগ নিয়ে কর্নেল মালেক, এরপরে শফিকুল গনি স্বপন, এটা তো এরশাদ পিরিয়ডে জনাব মঈনুদ্দিন, এই বিভিন্ন লোকদের আগমন ঘটিয়ে মোহামেডান ক্লাবকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় এবং মোহামেডান ক্লাবের গভর্নিং বডি পদ্ধতিও চালু করা হয়। ওই সময়ে আমার জানা মতে মোহামেডান ইতিহাসে একবার মোহামেডান 7th হয়েছিল, 77-এ। শান্টু ভাই ক্যাপ্টেন ছিলেন। শান্টু মানে 7 মানে কি সুপার লিগে একটা ম্যাচও জিতে নেয় আর কি? সুপার লিগে একটা ম্যাচও জিতে নাই। সেই বছর আবার আমরা আগা খান গোল্ড কাপ অন্য টুর্নামেন্টে ভালো করলাম, গেল। এই মোহামেডান ক্লাব ছিল সবার ক্লাব। মোহামেডান ক্লাব জয় বিজয়ের সাথে অনেকের হাসি কান্না জড়িত ছিল। ক্লাব আক্রমণ হয়ে যেত দর্শকদের অতি আক্রান্তে। মোহামেডান ক্লাবের যেমন একটা ধারা ছিল, তার বিরোধীও একটি বিরাট প্রচণ্ড ধারা ছিল। সবাই এক হয়ে যেত। তখন মোহামেডান ক্লাবে যারা আসতো, অর্থ দিয়ে সাহায্য করত, তারা নিরেট ক্রীড়াপ্রেমিক ছিল 100%। একদম কোনো পদ পদবি অথবা এখানে আসা সেলিব্রিটি হওয়ার জন্য অথবা বিদেশ সফরে সুযোগ গ্রহণ করার জন্য এইরকম ধান্দা সাধারণত কারোই ছিল না, ইচ্ছে ছিল না। যার জন্য তদ্রূপভাবে অন্যান্য ক্রীড়াঙ্গনও তাই, অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠান ক্লাবগুলোর ক্ষেত্র তাই। যেই জন্য ক্রীড়াঙ্গনে আপনি আমার একটি উদাহরণ দিলেন, গয়না বেচে টিমের খাওয়ার জোগানো বা টিম পরিচালনা জোগানো, এরকম অনেকে সম্পত্তি বসত বাড়ি বিক্রি করে ফেলেছে ক্লাবের জন্য। বিভিন্ন ক্লাবে কিছুই ছিল না, এত কন্ট্রিবিউশন ছিল না। 77-এর আগে তো কোনো ক্রীড়া মন্ত্রণালয় ছিল না, রাইট। ক্রীড়া বাজেটও বরাদ্দও ছিল না। শিক্ষা মন্ত্রণালয়ের একটা সেকশন অফিসার লিড করত, ম্যাক্সিমাম একটা ডেপুটি সেক্রেটারি থাকতো এই ডেস্কে।
না, আপনাদের সময়ের ক্রীড়া সংগঠক যারাই ছিলেন তারা অন্ততপক্ষে খেলাধুলাটাকে প্রচন্ড খেলাধুলা ভালোবাসতেন এবং মাঠের মানুষ ছিলেন। গেম ওয়াজ দ্য ফান্ডামেন্টাল থিং, ডেভেলপমেন্ট অফ গেম ওয়াজ দ্য মানে একটা ফান্ডামেন্টাল। নেশার মতো। এখন ওখানে যাওয়ার পরে যখন মোহামেডান ক্লাবে তখন শুধু খেলতো সাধারণত বেসিক্যালি ফুটবল প্লেয়িং ক্লাব। সেখানে ভলিবলে তখন আমরা অলরেডি, আমি ঢুকার আগে ভলিবলে এক বিরোধকে কেন্দ্র করে টিম উইথড্র করে চলে গেছে। হকি টিমও যায় কয়েকজন খেলোয়াড় মাত্র, নিজাম সহ কয়েকজন খেলোয়াড় মাত্র, ছাত্র মাত্র খেলতো। ক্রিকেটেরও তেমন একটা অগ্রাধিকার খুব একটা ছিল না, ক্রিকেট চালানোই কঠিন ছিল। কিন্তু আমরা এই সকলগুলা ফেডারেশন ভিত্তিক, গেম ভিত্তিক সেকশন করে, কনস্টিটিউশন করে, আইন করে ডিপার্টমেন্ট গেমগুলো চালু করি। এবং দাবা থেকে শুরু করে এমন কোনো খেলা নেই যে খেলায় মোহামেডান ক্লাব এক এন্ড বেট করে নেই। যে কারণে তো আজকে দেশে কোটি কোটি মানুষ। এখন পরবর্তী পর্যায়ে মোহামেডান ক্লাবের বর্তমান যে জায়গা, এটা আমরা আগের যে জায়গা ছিল এনএসসির পিছনে, একসময় হোসেন মোহাম্মদ এরশাদ ওই জায়গাটা ডিজাইন করলেন যে বাইতুল মোকাররমের বিউটিশিয়ানের জন্য জায়গাটা দরকার। সবাই ছেড়ে দিতে রাজি হলো, আমরা ছাড়লাম না। এবং এই নিয়ে একটা মানে স্নায়ু যুদ্ধ শুরু হলো। এই স্নায়ু যুদ্ধে আমি যেহেতু মুখ্য কর্মকর্তা, আমার কাছে রাজনৈতিক প্রশ্ন আসলো, রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন আসলো। ইভেন কি 76-এ যে আন্ডার 16 বা আন্ডার 18 একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কোয়ালিফাইং রাউন্ড এখানে হয়েছিল ফেডারেশন কর্তৃক, বা একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাকে টুর্নামেন্ট কমিটির মেম্বার করেছিল 76 না 78-এ, এশিয়ান যুব ফুটবলে। সেটাতে সরকারের থেকে তখন চিঠি দেওয়া হয়েছিল যে আমি একজন আওয়ামী লীগ সাপোর্টার, সেই জন্য আমার মাই নেম ওয়াজ ড্রপড। জেনারেল শওকত ওয়াজ কম্পেলড টু ড্রপ মাই নেম ফ্রম দ্য টুর্নামেন্ট। আচ্ছা জনাব চৌধুরী, আমাদের একটু আপনাদের এক সাবেক ফুটবলার, যে 1977 সালে মোহামেডানের প্রথম খেলতে আসছিলেন, বাদল রায়, কুমিল্লারই ছেলে, তিনি আমাদের সাথে টেলিফোনে আছেন, তার কথা একটু শুনতে। বাদল দা। জি বলছি। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে জনাব মনিরুল হক চৌধুরী, আপনারই খুব কাছের মানুষ। তা আপনি মোহামেডান নিয়ে কোনো প্রশ্ন করবেন কিনা? আমি মনির ভাই এখানে মোহামেডান ক্লাব নিয়ে কথা বলছে, আমি খুব আশ্চর্যই হচ্ছি। অনেকদিন পরে ওনাকে দেখলাম। উনি তো মোহামেডান বলতেই হচ্ছে মনিরুল হক চৌধুরী। বাদল রায় তাকে কোনো বিচ্ছুত কোনো নাম নয়। তবে আমি মনিরকে দেখে আমি জানি না, আমি এত কোনো অনুষ্ঠানটা দেখছিলাম না, আমি জানি না আমি কি বলবো। তবে নিশ্চয়ই মোহামেডান নিয়ে কথা হচ্ছে, এটাই হয় স্বাভাবিক। তো মনির ভাই যে সেন্টিমেন্ট নিয়ে এখানে কথা বলছে, আমি তার সাথে একমত। এবং আমাদের কষ্ট লাগে, আমাদের প্রাণের ক্লাব, আমাদের মনের ক্লাব, আমাদের জীবনের সবকিছুর মধ্যে এই ক্লাবের নাম সম্পূর্ণভাবে এটার মধ্যে জড়িয়ে আছে। এই ক্লাবটার দুর্দশা দেখে নিশ্চয়ই মনির ভাই আমার সাথে একমত হবেন যে এই ক্লাবটির আজকে যে বেহাল অবস্থা, আমরা আজকে রেলিগেশন ফাইট দিয়ে আনন্দ করছি, উচ্ছ্বাস করছি। সুতরাং আমাদের কাছে এটা অত্যন্ত একটা বেদনাদায়ক জিনিস। আমি মনির ভাইকে অনুরোধ করবো, মনির ভাই একজন অনেক সিনিয়র মানুষ, আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, এই ক্লাবটাকে অনেক মনে ধারণ করতেন। সেই হিসেবে ওনার পরামর্শ, ওনার সবকিছু নিয়ে আমাদের যদি কিছু করার থাকে অবশ্যই আমরা এটা করতে চাই। আমরা এই ক্লাবটাকে গড়েছি ওইভাবে, কারণ যখন এই ক্লাবটাকে লিমিটেড করলাম তখনই এই ক্লাবটা একটা বিপদের মধ্যে পড়ে গেল, নিয়মের মধ্যে পড়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য জিনিস। যেই কারণে এই ক্লাবটাকে লিমিটেড করা হয়েছিল যে এটা ভাগ্য খুলবে, সেলফ সাফিসিয়েন্ট হবে, মোহামেডান ক্লাবের মতো চলবে। কিন্তু এখন যেহেতু আইনের মধ্যে চলে গেছে, সুতরাং কেউ যদি খারাপ কিছু করে তাকে হয় নির্বাচনের মাধ্যমে সরাতে হবে, আর এমনি অন্য সময় হলে তাকে মানে হয়তো বা ক্লাবে মিছিল করে, মিটিং করে তাকে সরাতে হতো, তারা যদি নিজেরা না সরেন। সুতরাং এই ব্যাপারে এখন মনে হয় সময় এসছে, সবাই দেখছি এই ক্লাবটাকে নিয়ে অনেক ভাবছে, আমাদেরকেও ভাবাচ্ছে। আমাদের নিশ্চয়ই কিছু করণীয় আছে।
আমরা এই বিষয় নিয়ে মনির ভাই সহ আমাদের মোহনান ক্লাবের যারা পুরনো লোক আছেন, যারা মোহনান ক্লাবকে ধারণ করেন, তাদেরকে নিয়ে আমরা এই ক্লাবটাকে পুনরুদ্ধারে হাত দিব, এটুকু আমি বলতে পারি। ধন্যবাদ বাদলদা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মানে বাদলদার চোখে হয়তো একটু পানি, বা আপনার চোখেও হয়তো একটু পানি। আপনি বাদলকে ডেকেছেন, এটা আমিও একইভাবে খুশি হয়েছি। আমি তো ক্রীড়াঙ্গন থেকে অনেকদিন দূরে থাকলে ব্যথার অনুভব একটু কম থাকে। ওরা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত, ফুটবল ফেডারেশনের সাথে জড়িত। আমি জানি না ওরা সুস্থ আছে কি করে। এসআর সাহেব মোহাম্মদ ক্লাবের তৎকালীন প্রেসিডেন্ট, আমার শ্রদ্ধ বড় ভাই জনাব আব্দুল মোনেমের সাথে জেনারেল সাদেক এনএসি যোগাযোগ করলেন। শেষ পর্যন্ত আমরা রাজি হইলাম মতিঝিলের এই জায়গার বিনিময়ে আমরা ক্লাব অঙ্গন ছেড়ে দেব, এটাও বাইতুল মোকাররমের সৌন্দর্যের সাথে। এবং দ্যাট ওয়াজ নাইসলি এক্সিকিউটেড। গভর্নমেন্ট কিপ দেয়ার কমিটমেন্ট। আমরা বিরাট জায়গা পেলাম ক্লাব হিসেবে, ইন্ডিভিজুয়ালি আপনার আবাহনী আমরাই জায়গা পেয়েছি ভালো। সেখানে ক্যাম্প শিফট হলো। এইটা মোহাম্মদ ক্লাবের জন্য কাল হয়ে গেল। এখানে একটি কথা বলা দরকার, জনাব ফালু সাহেব মোহাম্মদ ক্লাবের একজন জন্মগত সমর্থক। তিনি গ্যালারিতে খেলা দেখতেন। মোহাম্মদ ক্লাবে যখন একটা নিউ জেনারেশন চেঞ্জের প্রশ্ন উঠল, তখন মোনায়েম ভাই প্রেসিডেন্ট, ফালু সাহেব সেক্রেটারি। ইট ওয়াজ অ্যান আনইনিমাস প্যানেল। কিন্তু পরবর্তী পর্যায়ে ফালু সাহেবের এই ঘনিষ্ঠজন বলে পরিচিত লোকমান সাহেব, উনি এসে ফালু সাহেবের উপদেষ্টা বনে গেলেন। মোহন ক্লাবের সকলকে, যেহেতু উনি সময় দিতে পারেন না, উনি যা বলতেন এখানেই একটা বিরাট কমিউনিকেশন হয়ে গেল। লিমিটেড হয়ে আনলিমিটেডের শেয়ার কার বেশি, কার ক্ষমতা বেশি, কে কোনটা করবে ওইটাতে গেল। মোহামেডান ক্লাবে খেলা হেরে যাবে, বিনা টিম করবে না, এত বড় অধ্যত্ত কোনো মোহামেডান ক্লাবের কোনো কর্মকর্তা ছিল না। হোয়েদার ইউ হ্যাভ গট মানি অর নট ডাজন্ট ম্যাটার। না, বাট মোসাদ্দেক আলী ফালুরা যতদিন ছিলেন ততদিন তো মোহামেডান ক্লাব একটা সাফল্যের যাচ্ছিল। একটা দিক পরিবর্তিত হলো, যাচ্ছিল। এবং ফালু সাহেবও কনভিন্স করলেন যে লিমিটেড করলে ভালো হবে। এটা সুপারফিশিয়ালি না করার মতো কোনো কিছু না, কিন্তু এর অন্তর্নিহিত পিছনে সাপোর্টিভ সিচুয়েশন করার মতো ছিল না। বাংলাদেশে এখন পর্যন্ত প্রফেশনাল ক্লাবিজম গ্রো করার মতো ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের হয়নি। আমাদের সাপোর্টার শ্রেণী গ্রো করে নাই সেরকম। আমাদের যে রিসোর্স 200, 400, 500 টাকা দিয়ে টিকিট করে খেলা দেখবে, এত বড় দেখে না। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে অ্যামেচারিজম থেকে এটা সরানো মানে খেলাধুলা সর্বত্র সেখানে গেছে। এর পরবর্তীতে যেটা ঘটলো, ওই লোকমান সাহেবকে ফালু সাহেবকে বিদায় করে দিল। এইটা হলো একবারে ক্র্যাক্স অফ দ্য প্রবলেম। তারপরে আমরা যারা লাইফ মেম্বার ছিলাম, আমি, রিয়াজত আলী বাচ্চু, ইকবাল, একশো সেক্রেটারি, যারা মোহন ক্লাবের এই আধুনিক মোহামেডান ক্লাবের বেসিক জড়িত, তারা কেউ এটার মেম্বার হলো না, ডাইরেক্টর হয়নি, একটা চিঠিও দেয়নি। কে ক্ষমতা দিছে একটা পাবলিক ওরিয়েন্টেড ক্লাবকে? কোন আইনে কেমনে করল? এটার মামলা আছে, কিন্তু ক্ষমতার সাথে সংশ্লিষ্ট হইয়া, ক্ষমতাশীলদের সাথে তলফি বাহক হইয়া এই মামলাগুলো চাপে রেখে আজকে পর্যন্ত তথাকথিত লিমিটেড করছে। বাদল রায় যেটা বললে একমত, এইটা হলো ক্র্যাক্স অফ দ্য প্রবলেম। এখন আর সবার ওইটা শেয়ার বিজনেস, ডাইরেক্টর, মালিক, চেয়ারম্যান, বোর্ড ইলেকশন, এই বোর্ডের ক্ষমতা, এইসব করতে করতে সময় যায়। বাকি যে খেলাকিতে হলো নেই। বর্তমানে যে মোহামেডানের যে মাঠের পারফরমেন্স, এটাকে আপনি কিভাবে দেখেন? একজাক্টলি অসহনীয়। আমি আপনাকে একটি কথা বলি, যে কোনো ক্লাবেরই মাঠের পারফরমেন্স না থাকলে ক্লাব কেন সার্ভাইভ? ওই দিলকুশ হয়ে যাবে, ওয়ারি হয়ে যাবে, আজাদ বয়েজ হয়ে যাবে। যাই হোক, আবাহনী ক্লাবের যারা প্লেয়ার, কর্মকর্তা বা প্রেসিডেন্ট, তারাও চায় যে মোহামেডান, এটা চাওয়া স্বাভাবিক। মোহামেডান এক পক্ষে না থাকলে আবাহনীর সেই গ্রেস থাকে না, আবাহনী না থাকলে মোহামেডানের সেই গ্রেস থাকে, কারণ দুইটাই দর্শক প্রিয় ক্লাব, দুইটাই দর্শক প্রিয় ক্লাব। এইটা আবাহনী বুঝেছে। কিন্তু দুর্ভাগ্য ওই জায়গার মধ্যে সরকারি কোনো ব্যক্তির অনুকূল্য নিয়ে মোহন ক্লাবের একটা কায়েমি স্বার্থবাদী মহল
ক্লাবকে খেলামুখী না করে, মাঠমুখী না করে ব্যবসামুখী, দান্দালমুখী, প্রমোশনমুখী করেছে। এখন তাহলে মোহামেডান ক্লাবের আমি যেটা বলতে চাচ্ছি, বাইরে যারা আছে ভেতরে যারা সম্মিলিতভাবে, মানে যেহেতু ক্লাবটাকে দর্শক ভালোবাসে, মানুষ ভালোবাসে, এই ক্লাবটাকে কি আগের আপনি অবস্থানে উদ্যোগ নেন না, মোহন ক্লাবের হিসাবটা কেউ দেবে? মানে আগের অবস্থানে নেওয়া যায় না? মোহন ক্লাবের গত 10 বছরের হিসাব কেউ দেবে? সেটা আমরা যারা মোহন ক্লাবের মেম্বার ছিলাম, আমি লাইফ মেম্বার ছিলাম, 100 জন লাইফ মেম্বার ছিল, এমনি যারা মোহামেডান কাউন্সিলর ছিল, ডেলিগেট ছিল, অ্যাসোসিয়েট মেম্বার ছিল, যাদেরকে নাম দিয়া, যাদের রেজুলেশন দেখাইয়া লিমিটেড করা হলো, তাদের একটা মিটিং ডেকে মোহন ক্লাবের লিমিটেড করার পরে রিসোর্সেস ডেভেলপমেন্ট বা টাকা আদায় খরচ, এটা কি একটু কেউ দেখাবে? এটা চলে গেছে ওই জায়গায়। মোহামেডান ক্লাবের মেইন কর্মকর্তা, মোহামেডান টিম যখন মাঠে দর্শক কাঁদে, আমরা কাঁদি, সে তখন অন্য খেলা দেখে অন্য জায়গায় ব্যস্ত। মানে আপনি বলছেন যে আপনারা টিমের জন্য অন্তঃপ্রাণ মানুষ, মানে যারা মোহামেডান ক্লাবকে ভালোবাসে সে অন্য খেলা দেখার প্রতি আগ্রহ হতে পারে না। হতে পারে, নট অ্যাট দ্য কস্ট অফ দ্যাট মোমেন্ট। রাইট। আমি আপনাকে বলি, আমি 20 বছর খেলা দেখিনি, ওখান থেকে বেরোর পর ঢাকা মাঠে কোনো খেলা দেখিনি, অথবা কেউ আমাকে খেলা দেখার জন্য বলেও নেই যে আজকে একটা খেলা আছে আইসেন, একটু বলে নাই। আমরা কিন্তু প্রাক্তন ক্রীড়া সংগঠক যে টিমের হোক, পল্টু ভাই বলেন, অমুক ভাই চলে ওখানে বেড়ে বলেন, তার যখন এই অঙ্গনে থাকতো না, আমরা তাদেরকে বাড়িতে যে কমপ্লিমেন্টারি পাস দিয়ে আসতাম। না আপনারা এখন এই যে খেলা দেখে আমি শুধু বলি যে এবার আমি যে লাস্ট যেই ম্যাচের উপর মোহামেডান রেলিগেশন নির্ভর করে হেরে গেলে নিশ্চিত রেলিগেশন, সেই ম্যাচটা আমি দেখেছি, জানাজায় বসে দেখেছি, এবং নিজের জন্য জীবনে এত দোয়া করি না কতটুকু করেছি। কিন্তু একই মুহূর্তে ওই দিনই দেখেছি যারা এখন মোহামেডান ক্লাবের কর্ণধার, প্রাণ পুরুষ, তারা মাঠ চিনেছে কর্মকর্তা হওয়ার পরে, মোহামেডান ক্লাবের কর্মকর্তা হওয়ার পর স্টেডিয়াম দেখেছে, তারা অন্য অন্য অনুষ্ঠানে ব্যস্ত। এই খেলা কি হলো, মনে হচ্ছিল রেলিগেশন হইলে বেঁচে যায়। আমি ব্যক্তিগত এটা বললাম, এটা থেকে যদি সামনাসামনি হয়, বর্তমান যারা মোহামেডান ক্লাবের গভর্নিং বডির নামে চালায় তাদেরকে ডাকেন, আমাকেও ডাকেন, আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি, তাইলে কিছু কথা আমি বলতে পারবো। এখন কিছু কথা বললে গিবত হয়ে যায় না। হ্যাঁ, এখন যেহেতু ওনারা কেউ আসতে চাননি বা সময় দিতে পারেননি বা ওনার টকশোতে অংশ নেন, এই কারণে উনি মানা করেছে যে আমরা যাব না। এনিওয়ে, আমার প্রশ্নটা হচ্ছে যে মোহামেডান ক্লাবকে যারা ভালোবাসে, যারা বাইরে বা ভেতরে যারা এখন দায়িত্ব আছেন, তারা বলছে যে তারা চেষ্টা করছে কিন্তু সাফল্য পাচ্ছে না। আপনারা বলছেন যে মোহামেডান ঠিকমতো হচ্ছে না। আপনার কাছে 3টা প্রস্তাব আমি রেখে যেতে চাই। একটা প্রস্তাব, এই দেশে সরকারেরও চাওয়া উচিত যে টু প্রমোট স্পোর্টস অ্যান্ড কম্পিটিটিভ ক্লাব রাখার জন্য। আমি জনাব বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, আমার এক সময়ের নেতা, ওনার কাছে আমি অনুরোধ করব জানার জন্য কোন আইনে, কোন বিধিতে, কোন কাগজে মোহামেডান ক্লাব একটা পাবলিক প্রপার্টি প্রাইভেট লিমিটেডে রূপান্তর হলো। মামলা থাকা সত্ত্বেও কী করে এটা হয়ে গেল, নাম্বার 1। নাম্বার 2, ক্রীড়ামন্ত্রীর কাছে জানতে চাইব, আপনি দয়া করে নিজের সংগঠন হিসাবে ক্লাবটার সম্পত্তিটি হিসাব করেন এবং এইগুলা দিয়ে কারা কি করেছে, টাকাগুলা কোথায়, ক্রীড়াঙ্গন নামে টাকা তুলে কী কাজে ব্যয় করছে, কেন প্লেয়াররা টাকা পায় না, কোনো কিছু না, কেন খেলাধুলা এত ব্যর্থতা হলো, এটার জন্য একটা সরকারি পর্যায়ে তদন্ত কমিটি হওয়া উচিত। আমি এটাতে রেখে দেব। 3 নম্বর বক্তব্য হলো, ক্রীড়াঙ্গনের যারা বিশিষ্ট সংগঠন আছে, বিশেষ করে আবাহনী ক্লাব, প্রতিযোগী ক্লাবের কাছে আমি বিশ্বাস করি মোহামেডান ক্লাবের ইতিহাস, আবাহনীর সুখ দুঃখের ইতিহাস আমি যতটুকু জানি, আবার মোহামেডান ক্লাবের সুখ দুঃখের ইতিহাস আবাহনীর হারিন অতটুকু জানে। সে ফুটবল ফেডারেশনের মেম্বার, তাকে আহ্বায়ক করে সরকার একটা তদন্ত কমিটি করে দেয় মোহামেডান ক্লাবের এই অধঃপতন কেন। 4 নম্বর বক্তব্য হলো, বিপদ সময়ে আবাহনীর যখন বিপদ হয়েছে তখন তৎকালীন সরকারও এগিয়ে আসছে টু রেস্কিউ। আমরা তখন বিভিন্ন সময় মোহামেডান ক্লাব বিপদে পড়ছি, যেই সরকারে থাকুক, দে কেম ফরওয়ার্ড টু রেস্কিউ আস। আজকে মোহামেডান ক্লাবের এই বিপদে এবং লুটেরাদের কাছ থেকে ক্লাবটি রক্ষার জন্য সরকার শুড কাম ফরওয়ার্ড। আমি আবারও বলি, এই ব্যাপারে হাইকোর্টে মামলা রুজু আছে, আমি বাদী হয়ে মামলা করেছি।
কি করে একটা জনগণের সম্পত্তি রাতারাতি প্রাইভেট ক্লাবে রূপান্তরিত হলো, ওই যে সরকার প্রদত্ত জায়গাটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য, এটার একটা তদন্ত কমিটি হচ্ছে। আমি আর সময় দিতে পারছি না, কারণ সময় শেষ আমাদের। মানে আজকের যারা মনোলোক চৌধুরী আপনার গ্যালারি স্টুডিওতে এসেছেন, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ।